আজ আমরা এমন এক বিষয় নিয়ে কথা বলবো যা হাজার হাজার বছরের পুরনো কিন্তু আজও আমাদের জীবনে ভীষণভাবে প্রাসঙ্গিক। হ্যাঁ, আমরা কথা বলছি রামায়ণ নিয়ে। চলুন এর গভীরে যাওয়া যাক। রামায়ণের একেবারে কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি ধারণা, আর সেটা হলো ধর্ম, মানে সঠিক কাজটা করা, নিজের কর্তব্যের পথে অবিচল থাকা। কিন্তু প্রশ্ন হল, এত প্রাচীন একটা ধারণা আজকের এই একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে কিভাবে আমাদের বিজ্ঞানকে, আমাদের সমাজকে, এমনকি আমাদের ভবিষ্যৎকেও পাদ দেখাচ্ছে? চলুন আজ আমরা এই বিশ্লেষণেই সেটা খুঁজে বের করব। তো শুরু করা যাক একদম গোড়া থেকে, রামায়ণের সেই মূল শিক্ষাগুলো দিয়ে, যেগুলো কিন্তু সময়ের সাথে একটুও পুরনো হয়নি, বরং আজও একই রকম প্রাসঙ্গিক। এই যে ধর্ম, এর আসল মানেটা কি? এর মানে হল নিজের ব্যক্তিগত ইচ্ছার আগে কর্তব্যকে জায়গা দেওয়া, যেমনটা রাম করেছিলেন। বাবার দেওয়া কথা রাখতে উনি কিন্তু হাসি মুখে 14 বছরের বনবাস মেনে নিয়েছিলেন। আসলে শুধু ধর্ম পালনই নয়, রামের চরিত্র থেকে আমরা আরও অনেক কিছু শিখতে পারি। যেমন ধরুন ধৈর্য। কি অসাধারণ ধৈর্য ধরে উনি বনবাসের কষ্ট সহ্য করেছেন। কিংবা ওনার করুণা, ওনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, বন্ধুত্বের প্রতি সম্মান, এই প্রত্যেকটা গুণ কিন্তু আজকের দিনেও সমানভাবে জরুরি। আর সবচেয়ে অবাক করার মতো বিষয় কি জানেন? সেই যুগেই কিন্তু পরিবেশ নিয়ে ভাবা হতো। রামায়ণে তপবনের কথা বলা আছে, যেখানে মানুষ আর পশু পাখি একসাথে শান্তিতে থাকত। আজকের দিনে আমরা যাকে বায়োস্ফিয়ার রিজার্ভ বলি, অনেকটা সেই রকমই, তাই না? ভাবা যায় কত আধুনিক ছিল সেই ভাবনা। তো এই তো গেল পুঁথির কথা, কিন্তু এই শিক্ষাগুলো কি শুধু বইয়ের পাতাতেই আটকে আছে? একদমই না। চলুন দেখি আজকের দিনে মানুষ কিভাবে এই আদর্শগুলোকে নিজেদের জীবনে, নিজেদের উদযাপনের মধ্যে দিয়ে বাঁচিয়ে রেখেছে। এর সবচেয়ে বড় উদাহরণ হল রামনবমী। প্রতি বছর এই দিনটায় ভগবান রামের জন্মদিন পালন করা হয়। দেশ জুড়ে প্রার্থনা, শোভাযাত্রা আর অযোধ্যার বিখ্যাত 56 ভোগের মাধ্যমে এই উৎসব জীবন্ত হয়ে ওঠে। কিন্তু এই উদযাপনের মধ্যে এমন কিছু ঘটনা ঘটে যা আমাদের অবাক করে দেয়। যেমন ধরুন শিলিগুড়ি বা মালদার মতো জায়গায়, সেখানে এই উৎসব এক অন্য মাত্রা পায়। সেখানে দেখা যায় মুসলিম সম্প্রদায়ের মানুষেরা হিন্দুদের এই শোভাযাত্রাকে স্বাগত জানাচ্ছেন, ফুল ছিটিয়ে, জল আর মিষ্টি দিয়ে। তাদের মুখে একটাই কথা, হিন্দু মুসলিম ভাই ভাই। ভাবুন একবার, এই ছবিটা সম্প্রীতি আর শ্রদ্ধার কত বড় একটা বার্তা দেয়। সম্প্রীতির এই ছবিটা যেমন সুন্দর, তেমনই সুন্দর হলো বিশ্বাস আর বিজ্ঞানের মেলবন্ধন। চলুন এবার এমন একটা ঘটনার কথা বলি যা শুনলে হয়তো চমকে যাবেন। প্রাচীন ঐতিহ্য আর আধুনিক বিজ্ঞান কিভাবে একসাথে চলতে পারে তার এক অসাধারণ উদাহরণ। ঘটনাটা ঘটে অযোধ্যার নতুন রাম মন্দিরে। ঠিক রাম নবমীর দিন দুপুরে সূর্যের একটা রশ্মি সোজাসুজি এসে পড়ে রামলালার মূর্তির কপালে। এই ঘটনাকে বলা হয় সূর্য তিলক। এটা কিন্তু কোনো জাদু নয়, এর পিছনে রয়েছে নিখুঁত বিজ্ঞান। ব্যাপারটা কিভাবে হয়? বিজ্ঞানীরা, হ্যাঁ, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্সের বিজ্ঞানীরা সূর্যের অবস্থান একদম নিখুঁতভাবে হিসেব করেন। তারপর ঠিক দুপুরবেলায় মন্দিরের ছাদে রাখা একটা আয়নায় সূর্যের আলোটা পড়ে। সেখান থেকে অনেকগুলো লেন্স আর আয়নার মধ্যে দিয়ে সে আলোটাকে পাইপের মাধ্যমে এমনভাবে চালনা করা হয় যাতে সেটা ঠিক মূর্তির কপালে গিয়ে পড়ে। এটা আসলে অপটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের এক অবিশ্বাস্য কামাল। আর এই পুরো ঘটনাটা ঘটে মাত্র 4 মিনিটের জন্য। ওই 4টে মিনিট আধুনিক প্রযুক্তি আর প্রাচীন বিশ্বাস একসাথে মিলেমিশে একাকার হয়ে যায়। আর এই দৃশ্যটা লাইভ সম্প্রচার করা হয় সারা বিশ্বের জন্য। এক কথায় অসাধারণ। তো এই যে এতগুলো কথা আমরা জানলাম, রামায়ণের শিক্ষা, সামাজিক সম্প্রীতি, বিজ্ঞান আর বিশ্বাসের মেলবন্ধন, এই সব কিছু থেকে আমরা আজকের দিনে কি শিখতে পারি? দেখুন, রামায়ণ আমাদের শেখায় কিভাবে একজন ভালো নেতা হতে হয়, কিভাবে সমাজে একসাথে মিলেমিশে থাকতে হয়, কিভাবে পরিবেশের যত্ন নিতে হয়। আজকের দিনে আমাদের চারপাশে যে সমস্যাগুলো, যেমন সামাজিক বিভেদ বা পরিবেশ দূষণ, সেগুলো সমাধানের পথ কিন্তু এই প্রাচীন মহাকাব্যেই দেখানো আছে। এটা শুধু একটা গল্প নয়, এটা আসলে ভালোভাবে বাঁচার একটা পথ। তাই শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। আমরা যখন ভবিষ্যতের সমাধানের জন্য এদিক ওদিক ছুটে বেড়াচ্ছি, তখন আমরা কি আমাদের অতীতের এই মূল্যবান জ্ঞানগুলোকেই ভুলে যাচ্ছি? রামায়ণের মতো মহাকাব্য আমাদের এটাই মনে করিয়ে দেয় যে সামনের দিকে এগোতে হলে মাঝে মাঝে আমাদের পিছন ফিরে তাকাতেও হয়।